আপনি কিন্তু আসলে প্রধানমন্ত্রী হইতে চাই না, মন্ত্রী হইতে চাই না, উপদেষ্টা হইতে চাই না, কিন্তু আমরা চাই যে আমাদের সমাজ এটা পার্টিকুলার ওয়েতে চলুক, কিছু ভালো জিনিস আসুক, কিছু খারাপ জিনিস না আসুক। ইলন মাস্ক এক্স্যাক্টলি এই জিনিসটাই চায়। ইলন মাস্ককে নিয়ে দুইটা কথা বলি। প্রথমত হচ্ছে, ইলন মাস্ক আমার মতে পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান এবং ক্ষমতাধর মানুষদের একজন। অবশ্যই তার অনেক সমালোচনা করা যেতে পারে, তার অনেক ভ্যালুজ আমার সাথে বা আমাদের সাথে ম্যাচ করে না, অবশ্যই সে সমালোচনার ঊর্ধ্বে না, অবশ্যই সে যা করে সব ভালো করে এরকম কিছু না। ইভেন উনি বিরাট ভালো মানুষ এটাও আমি বলতে রাজি না, উনি ভালো না খারাপ এটা আমি জানি না, তবে উনি অসম্ভব পাওয়ারফুল, ক্ষমতাধর এবং প্রচণ্ড রকম ট্যালেন্টেড একজন মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওনাকে আমি মনে করি অন্তত যে যথেষ্ট পরিমাণ আমরা মূল্যায়ন করি না, কারণ উনি বেঁচে আছে। ওনার মতো মানুষ পৃথিবীর ইতিহাসে গত 1000 বছরে যখনই আসছে, ওনারা সবাই অনেক বেশি স্বীকৃতি পাইছে মারা যাওয়ার পরে। যখন ওনারা বেঁচে ছিল তখন আনফর্চুনেটলি মানুষ ওনাদেরকে খুব বেশি একটা পাত্তা দেয় না। আমি মনে করি আজকে থেকে 50-100 বছর পরে ইলন মাস্ক উইল বি রিমেম্বার্ড অ্যাজ আ লেজেন্ড, যাকে আজকে ওই লেজেন্ডারি স্বীকৃতিটা খুব বেশি মানুষ দেয় না, বিকজ অফ হিজ মেনি আনপপুলার কন্ট্রোভার্সিয়াল স্ট্যান্স, হুইচ ইজ ফাইন। এখন আমরা বলি যে কতগুলা ইম্পর্টেন্ট শিক্ষা, যেই শিক্ষাগুলা আমরা নিতে পারি ইলন মাস্কের থেকে, যে আমাদের মুসলমানদের বাংলাদেশের কনটেক্সটে অথবা সারা বিশ্বের কনটেক্সটে, মুসলিম উম্মার কনটেক্সটে, যে এই যে ইলন মাস্কের যে স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজি থেকে আমরা ইম্পর্টেন্ট কী কী জিনিস বা সবাই আমরা কী কী ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারি। এর মধ্যে 1 নম্বর যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রাজনীতি করা ইম্পর্টেন্ট না রাজনীতিকে ইনফ্লুয়েন্স করার জন্য। আপনাকে প্রধানমন্ত্রী হইতে হবে, রাষ্ট্রপতি হইতে হবে, এমপি হইতে পারে সবসময় ইম্পর্টেন্ট না, বরং আপনি এমন কেউ হইতে পারেন, এমন একটা পাওয়ার হাউস বা লবি হইতে পারেন যেই লবি পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করে। এইটা আমরা মুসলমানে অনেক সময় বুঝি না, আমরা মনে করি ইটস অল অ্যাবাউট ওই মানুষটা, বাট যে রাজনীতি করতেছে তার পিছনে একটা বড় পাওয়ার হাউস আছে। যেই পাওয়ার হাউসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তখনই আপনি পলিটিক্সকে পার্মানেন্টলি কন্ট্রিবিউট করতে পারবেন। একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে গিয়ে AIPAC, AIPAC, আমেরিকা ইসরায়েল যে লবি, যেই লবিটা সবসময় আমেরিকার যে হোয়াইট হাউসকে বলা হয় কন্ট্রোল করে হচ্ছে AIPAC, অর্থাৎ ইসরায়েলি একটা লবি আমেরিকাতে বসে আছে, যেই লবিটা বেসিক্যালি ইসরায়েলের পক্ষে আমেরিকার ফরেন পলিসিকে সবসময় ইনফ্লুয়েন্স করে। ডেমোক্রেটরা আসুক অথবা আপনার রিপাবলিকানরা আসুক না কেন, তারা সবাই AIPAC-এর কাছে গিয়ে মোটামুটি কান ধরে দাঁড়ায় থাকে, মানে যা বলবেন ভাই আমরা তাই শুনবো। এই লবিটা এত পাওয়ারফুল। সেম ওয়েতে ইলন মাস্ক একটা লবি তৈরি করছে, যেই লবিটা এইবারের ইলেকশনে AIPAC-এর থেকেও বেশি পাওয়ারফুল হয়তো বা বলা যেতে পারে, বা AIPAC-এর মতো পাওয়ারফুল ছিল, কিন্তু মুসলমানরা এই লবি তৈরি করতে পারে না। মুসলমানদের কোনো লবি নেই, মুসলমানরা একসাথে হইতে পারে না, ঐক্যবদ্ধ হইতে পারে না। মুসলমানরা বুঝে না যে হ্যাঁ আমাদের হয়তো অনেক দ্বিমত থাকতে পারে, কিন্তু আমাদের ব্যবসায়িক, আমাদের সাংবাদিক, আমাদের যারা লাইক মাইন্ডেড অথবা যারা কোনো একটা পার্টিকুলার ইস্যুতে আমরা একমত হয়েছি, এই ইস্যুর জন্য আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হইলে কী হবে, আমরা একটা লবি এবং একটা ফোর্স তৈরি করব, যেই ফোর্সটার ইকোনমিক পাওয়ার আছে, মিডিয়া পাওয়ার আছে, এবং এই ফোর্সটা দিয়ে আমরা যদি আমাদের ওই রাজনৈতিক দলকে যদি আমরা পুশ করি, তাহলে ওই রাজনৈতিক দল বাধ্য থাকবে আমাদের ইস্যুটাকে গুরুত্ব দিতে। 1 নম্বর বিষয় হচ্ছে, রাজনীতি যদি আপনি অংশগ্রহণ না করেন, রাজনীতি আপনাকে নিয়ে খেলবে। দেখেন, সবার রাজনীতিবিদ হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি সবাইকে রাজনীতিবিদ হইতে বলিও না, আমি নিজেও রাজনীতিবিদ না হওয়ার চিন্তাও রাখি না। কিন্তু আপনি যদি রাজনীতি সম্পর্কে সচেতন না হন এবং আপনি যেই ভ্যালুজে বিশ্বাস করেন, মূল্যবোধে বিশ্বাস করেন, নীতিনৈতিকতায় বিশ্বাস করেন, সেইটা কি যেই রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন, তাকে কি আমরা সমাজে সামষ্টিকভাবে আমরা মুসলমানরা সেই প্রভাবটা বিস্তার করতে পারি কিনা, যেন ইসলামের পক্ষে আমাদের রাজনীতি থাকে এবং রাজনীতি যেন ইসলামের বিপক্ষে না যায়। সেই জায়গাটায় আমরা যদি সচেতন না হই, দেন একটা সময় রাজনীতি আমাদের পুরাপুরি আমাদের বিরুদ্ধে চলে যাবে। উনি যখন দেখছেন যে সমাজটা এমন দিকে চলে যাচ্ছে যেটা ওনার পরিবার সন্তানের জন্য ক্ষতিকর, তখন উনি ওনার সমস্ত শক্তি, প্রতিভা, টাকা সবকিছু খরচ করছেন, ইনভলভ হয়েছেন এবং এটা সমাধান করার চেষ্টা করছেন। আমি আলটিমেটলি জানি না উনি কতটুকু পারবেন, বাট অ্যাটলিস্ট ওনার চেষ্টাটা খুব সিরিয়াস, এবং ওনার জায়গাটা কিন্তু ওইখান থেকে শুরু হয় না যে হ্যাঁ আমি একদিন বিশাল নেলসন ম্যান্ডেলা হব বা রাজনৈতিক নেতা। ওনার জায়গাটা শুরু হয়েছে ওই জায়গাটা থেকে যে না, আমার সমাজ আমার পরিবারকে এমন কিছু শেখাচ্ছে যেটা আমি কখনো মেনে নিব না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের দেশে এখন অনেক মানুষ আছে যারা মনে করে, শিক্ষিত মানুষ
যারা হয়তো বা আমি ধর্মীয় দৃষ্টিকোণ তো আপাতত বাদ দিছি, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সমকামিতা ধর্মীয় দৃষ্টিতে সাধারণভাবে হারাম। কিন্তু যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক শিক্ষিত মানুষ সমকামিতাকে মনে করে যে বাংলাদেশে তো আসলে মানুষ খুব একটা পড়াশোনা করে না, খুব একটা শিক্ষিত না, এই জন্য মানুষ আসলে সমকামিতা আর যে সমাজে যে প্রচার প্রসার এটার বিরোধিতা করে। বাংলাদেশের মানুষ যদি আরও শিক্ষিত হইতো, আরও সভ্য হইতো, তাহলে তারা আসলে সমকামিতার পক্ষে সবসময় কথা বলতো, রাস্তায় রাস্তায় আমরা সমকামিতার পোস্টার দেখতাম ইত্যাদি ইত্যাদি। তাদের জন্য এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ইলন মাস্ক কি পড়াশোনা করেনি আপনার মনে হয়? আপনার কি মনে হয় যে ইলন মাস্ক এই যে এতগুলা কোম্পানির $1 বিলিয়ন কোম্পানি তৈরি করলো ইত্যাদি, আপনার কি ইলন মাস্ককে অশিক্ষিত মূর্খ বর্বর মনে হয়? ইলন মাস্কের তুলনায় কি আপনার নিজেকে অসভ্য মনে হয় না? অ্যাটলিস্ট অন্তত শিক্ষাগত যোগ্যতা অথবা তার যে ক্ষমতা অথবা তার যে কাজ, সেটার তুলনায় আপনার কাছে মনে হয় না আপনি একটা লো অ্যাচিভার? আপনার তো মনে হওয়া উচিত। সো আচ্ছা, আমরা জাপানের দিকে তাকাই। জাপান কি সমকামিতার পক্ষে খুব বেশি কথা বলতেছে? ওরা কি সমাজে সমকামিতার প্রচার প্রসারের পক্ষে? না। ইটালি না, সমকামিতার পক্ষে না। পৃথিবীর বহু দেশ সমকামিতার পক্ষে না। তাহলে আপনি কেন মনে করেন যে বাংলাদেশ মানুষ যদি আরও সভ্য এবং শিক্ষিত হয় তাহলে তাকে এটার একটা সাইন হইল যে আমরা সমকামিতাকে আমরা খুব প্রচার প্রসার করে বেড়াবো? না। যে ব্যক্তি সমকামী তার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় আইন তো অলরেডি বলাই আছে যে তার ক্ষেত্রে কি বাস্তবতা কি হবে। সেখানে আমি সমকামিতার প্রচার প্রসার আমাকে চাইতে হবে কেন? যদি আমি শিক্ষিত সভ্য হই, কেন? এটা তো হইতে হবে না। এবং এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে প্রফেসর জর্ডান পিটারসনের মতো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা ইলন মাস্কের মতো মানুষ অথবা এরকম আরও অনেক মানুষ, তারা তো আসলে সমকামিতার পক্ষে না। শুধু পক্ষে না সেটা না, তারা মনে করতে যে তার সন্তান যখন সমকামিতার যে ন্যারেটিভ, ওই ন্যারেটিভকে যখন জেন্ডার চেঞ্জ করছে, ইলন মাস্ক বলতেছে যে অ্যাজ ইফ সে আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে। দ্যাটস আ বিগ স্টেটমেন্ট। এবং এই স্টেটমেন্ট যদি বাংলাদেশের কোনো হুজুর দিত তাহলে আপনারা বলতেন যে বাংলাদেশের হুজুরা তো অশিক্ষিত মূর্খ বর্বর। কেন? আমাদের ইসলাম কি আমাদেরকে আরও সুন্দর পথ প্রদর্শন করে নাই? অবশ্যই করছে। অবশ্যই এটাকে শুধু একদিকে এটা এটার হারামের যে ধর্মীয় দৃষ্টিকোণটা সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট পাশাপাশি আমাদের যে ওভারঅল যে ওয়েলবিংয়ে অথবা আমাদের যে এডুকেশন অথবা আমাদের যে মডার্ন সায়েন্স টেকনোলজি সব কিছু, আমাদের যে প্রগতি এবং উন্নতি, এইটার যে চিহ্ন হিসেবে আমরা মনে করি যে আমাদের সবার সমকামিতাকে সমর্থন করা উচিত, এটা আসলে একেবারে একটা ভুল চিন্তা। বরং যারা এই চিন্তাটা করে যে যত বেশি শিক্ষিত, যত বেশি সভ্য, তত বেশি সমকামিতার পক্ষে আমাদের কথা বলা উচিত, তাদের নিজেদের আসলে আবারও পড়া উচিত, যাচাই করা উচিত যে এই যে আমি সমকামিতার পক্ষে এত স্ট্যান্স নিচ্ছি, এটা আসলে সমাজের জন্য কতটুকু ভালো বা কতটুকু উপকারী। কেন আমি এটাকে আগেই মনে করতেছি আসলে কিছু অসভ্য বর্বর জঙ্গলি মানুষ আসলে সমকামিতার বিরুদ্ধে কথা বলে, সভ্য হইলে মানুষজন সমকামিতার পক্ষে কথা বলে। এই জায়গাটা থেকে আমাদের শিক্ষিত সমাজের সরে আসার এটাই উত্তম সময়। হ্যাঁ, কেউ যদি সমকামিতা নিয়ে সাফার করে, কোনো একজন ব্যক্তি কোনো মানসিক রোগ নিয়ে অথবা জেন্ডার ডিসফোরিয়া নিয়ে যদি কেউ সাফার করে, দেন সে হেল্প সিক করবে। কিন্তু ওই হেল্প সিক করবে বা ওই ছোট্ট একটা কমিউনিটি হেল্প সিক করবে, এইটার মানে এইটা না যে সমাজের সব জায়গায় আমরা এখন সমকামিতার প্রচার প্রসার করে বেড়াবো, অ্যাজ ইফ সমকামী হওয়াই মানে হচ্ছে উন্নতির শিখরে পৌঁছানো। সো এই বিষয়গুলো আমরা ইলন মাস্কের রাজনীতি থেকে আমরা শিখতে পারি যে ইটস নট অল অ্যাবাউট পলিটিক্সে ফোকাস করা, ইটস অ্যাবাউট পাওয়ারে ফোকাস করা, যেই পাওয়ারটা ওই পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করে। এবং ওই পাওয়ারের স্টেক হোল্ডার যখন আমরা মুসলমানরা হইতে পারবো বা হব ঐক্যবদ্ধভাবে, তখন অটোমেটিক্যালি আমরা যেই ইস্যুগুলা বা যেই ভ্যালুসগুলা বা যে মতাদর্শগুলো সমাজে দিতে চাই, তখন আমরা দিতে পারবো কোনো রকম ঝামেলা ছাড়া। সো আমাদের ফোকাসটা থাকা উচিত যে পাওয়ার শিফটিংটা সারা পৃথিবীতে কিভাবে হচ্ছে। এক্স্যাক্টলি আমাদের মুসলমানদেরকে কালেকটিভলি বাংলাদেশে এটা চিন্তা করতে হবে যে কোন রাজনৈতিক দল আসলো বা গেল, এইটা ইম্পর্টেন্ট না। সংসদ ভবনের চেয়ারে কে বসলো এইটা আসলে মূল বিষয়টা। ওইখানে ক্ষমতা না, ক্ষমতাটা হচ্ছে ওই চেয়ারটা কোন ক্ষমতা নিয়ন্ত্রণ করে, কোন লবি, কোন পাওয়ার হাউস, ওই চেয়ারগুলাকে কারা আসলে পিছন থেকে নিয়ন্ত্রণ করে। ওই যেই পর্দার আড়ালের যে মূল ক্ষমতা, মূল যে লবি, আমেরিকার ক্ষেত্রে সেটা এইপ্যাক, আমেরিকার ক্ষেত্রে সেটা ব্ল্যাক রক, আমেরিকার ক্ষেত্রে সেটা বর্তমানে ইলন মাস্কের যে টোটাল লবি, সেই লবিটা। আর বাংলাদেশের ক্ষেত্রে এরকম যে পিছনের যে থিঙ্ক ট্যাঙ্ক প্ল্যাটফর্মগুলো বা পাওয়ার হাউসগুলো বা সোশ্যাল ইনস্টিটিউটগুলো, যেগুলো আস্তে আস্তে এই পলিটিক্সকে কন্ট্রোল করবে, এই রাজনীতিকে কন্ট্রোল করবে, সেই পাওয়ার হাউসে যদি আমরা মুসলমানরা আমরা যে সমাজ দেখতে চাই,
তারা যদি না থাকি বা না সেটার অংশ হইতে পারি, তাহলে আমি আর আপনি যেই বাংলাদেশকে দেখতে চাই সেই বাংলাদেশ জীবনও হবে না। আর আমরা যদি ওই পাওয়ার হাউসের অংশ হই, দেন ইরেসপেক্টিভ অফ কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার আসলো বা গেল, আমরা যে সমাজটা বা যে বাংলাদেশে দেখতে চাই সেই বাংলাদেশটা আমরা দেখতে পারবো। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।